এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে গ্যালিভার্স ট্রাভেল। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো ছোটবেলাতে লিলিপুট বা গালিভারের গল্প শুনে থাকবেন। তো এই সিনেমাটি সেই কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তবে সিনেমার কাহিনীটি একটু ভিন্ন। তো যাই হোক, সিনেমার শুরুতে একটা লোককে দেখা যায় যার নাম হচ্ছে গালিভার। আর সে সবসময় একটা চিল মোডে থাকতো, মানে মোটো সিরিয়াস মোডে না, পুংটামি করতো বা ছোট পোলাবানের মতো থাকতো। তো সে প্রতিদিনের মতো আজকেও সকালে ওঠে এবং তার যে সকল সুপারম্যান খেলা রয়েছে ওদেরকে স্বপ্নের কথা বলে, আর এরপর সে গোসল করে জবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পারি গ্যালিভার আমেরিকার একটা ভালো নিউজ কোম্পানিতে জব করে। আর সিন শিফট হয় আর আমরা অফিসে গালিভারকে ডেন নামে একটা ছেলের ইন্টারভিউ নিতে দেখি, এবং ওদের কথা দেখে আমাদের কাছে অনেক অস্বাভাবিক মনে হয় যে ইন্টারভিউতে এইসব উল্টাপাল্টা প্রশ্ন কেন করছে। অ্যাকচুয়ালি এই ছেলেটি অফিসে আগেই সিলেকশন হয়েছিল, গ্যালিভার জাস্ট ওর সাথে মজা করছিল। তো যাই হোক, ইন্টারভিউর পর গ্যালিভার ওকে পুরো অফিসে ট্যুর করায়। আর এখানে ডার্সি নামে একটা মেয়েকে দেখা যায়, যাকে দেখে আমরা বুঝতেই পারি গ্যালিভার ওকে কয়েক বছর ধরে পছন্দ করে, কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি। তো যাই হোক, এরপর ডার্সি গ্যালির সাথে দেখা করে এবং সে যেন ভালো মতো কাজ করে সে অ্যাডভাইস দেয়। আর এখানে উল্লেখ্য গ্যালিভারের চেয়ে ডার্সি সিনিয়র। তো ডার্সি তো ওকে ভালো কথা বলছে, কিন্তু গ্যালিভারের মনে অন্য কিছু চলছে। তার মনে শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে ডার্সিকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারতাম। তো যাই হোক, একদিন ডেন গ্যালিভারের অফিসে আসে, মানে ওর কামরায় আসে, যেখানে দেখা যায় গ্যালিভার অনেক চিল করছে। আর ডেন তখন তাকে বলে, আমার প্রমোশন হয়ে গিয়েছে আর আমি এখন তোমার চেয়ে সিনিয়র। এ কথা শুনে গ্যালিভারের অনেক খারাপ লাগে, কারণ সেই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছে কিন্তু তার প্রমোশন হয়নি। আর তখন ডেন গ্যালিভারকে অ্যাডভাইস করে, তুমি সবসময় মানুষের সাথে কথা বলতে ভয় পাও, এই জন্যই তোমাকে প্রমোট করা হয়নি। আর তুমি তোমার এই নেচারের কারণেই ডার্সিকেও নিজের মনের কথা কখনোই বলতে পারোনি। আর এসব বলে সে এখান থেকে চলে যায়। তো এসব কথা শুনে গ্যালিভারের অনেক খারাপ লাগে, কিন্তু ওর কাছে এখন আর কোনো অপশন ছিল না, কারণ ওর জুনিয়র পোলাবনের প্রমোশন হয়ে যাচ্ছে। তো এটা ভাবতে ভাবতে মন খারাপ করে অফিস থেকে বাইরে আসতে থাকে। কিন্তু তখন সে দেখে ডার্সি এখনো তার অফিসে বসে কাজ করছে। আর তখন যেহেতু অফিসে কেউ ছিল না, এটাই বড় একটা সুযোগ ডার্সির সাথে কথা বলার। কিন্তু এরপর ও যখন ডার্সির রুমে যায়, ও তখন আবার ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না। আর সেখান থেকে সাদা কাগজ দিয়ে চলে যেতে থাকে, যেটা দেখে ডার্সি ওকে জিজ্ঞেস করে, আরে তুমি এই কাগজ কেন নিচ্ছো? এই কাগজ হচ্ছে যারা ট্রাভেল করেছে তাদের ট্রাভেল ব্লগ লেখার জন্য। তুমি কি ট্রাভেল ব্লগ লিখতে যাচ্ছ? তখন গ্যালিভার পার্টনারের জন্য বলে, হ্যাঁ আমি ট্রাভেল ব্লগ লিখতে যাচ্ছি। ট্রাভেল ব্লগ মানে হচ্ছে কে কোথায় ভ্রমণ করেছে সেটা নিয়ে একটা আর কি রচনা বা কোনো একটা রিপোর্ট করবে আর কি। তো যাই হোক, গ্যালিভারের কিন্তু এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, কারণ ও বাপের জন্য ট্রাভেল করেনি বা এখানে কি লেখা উচিত ও বুঝতে পারছে না। এর জন্য ইন্টারনেট থেকে 2-3টা প্যারাগ্রাফ কপি করে ও ট্রাভেল ব্লগের মধ্যে পেস্ট করে দেয়। আর পরের দিন যখন অফিসে পৌঁছায়, তখন সে অ্যাসাইনমেন্ট ডার্সিকে দিয়ে দেয়। আর ডার্সি গ্যালিভারের লেখা দেখে অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে, বলে এত সুন্দর লেখা তুমি কিভাবে লিখলে? কিন্তু ডার্সি কিভাবে জানবে এগুলো যে ইন্টারনেট থেকে কপি পেস্ট করেছে? অ্যাকচুয়ালি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, অ্যাসাইনমেন্ট বলতে এরকম কপি পেস্ট করতাম, সবাই তাই করে। তো যাই হোক, ডার্সি তো গালিভারের কাজ দেখে পুরো ইমপ্রেসড হয়ে গিয়েছে। তো সে গালিভারকে বলে, তুমি অনেক ভালো লিখো, তুমি এত জায়গায় ঘুরেছো, তাহলে এক কাজ করো, তুমি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেলে যাও, সেখানে অনেক কম লোকই গিয়েছে, সেখানে গিয়ে তুমি একটা গল্প লিখো এবং সেটা একটা ফিকশনাল গল্প হবে। ফিকশনাল গল্প মানে হচ্ছে কাল্পনিক গল্প আর কি। আর সেটা লিখতে পারলে আমাদের ম্যাগাজিনে ছাপা হবে আর তুমি অনেক ফেমাস হয়ে যাবে। আর সেখানে যাওয়ার খরচ এবং থাকা খাবার ব্যবস্থা আমি করে দেবো, তোমার চিন্তার কারণ নেই। আর গাইস, আপনারা যারা বারমুডা ট্রায়াল সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে নর্থ আমেরিকার পাশের একটা জায়গা, যেখানে 70% শহর হচ্ছে সমুদ্রের নিচে। আর প্রচলিত রয়েছে ওই ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে বা ওই সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে কোনো কিছু গেলে, সেটা হোক শিপ বা জাহাজ বা প্লেন, যাই হোক না কেন, সেটা তলিয়ে যায় এবং সেটা তলিয়ে কই যায় আজ পর্যন্ত সেটা কেউ বের করতে পারেনি। তো এই জন্য এটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং শয়তানের ট্রায়াঙ্গেল বলা হয়। তো যাই হোক, ওই বারমুডা ট্রায়াঙ্গেলে গালিভার যেতে চলেছে। তো সেখানে যাওয়ার পর সে একজন লোককে দেখতে পায়, যাকে ডার্সি হায়ার করে রেখেছিল। তো ওই লোকটি গালিভারকে একটা বোর্ডের কাছে নিয়ে যায়। অ্যাকচুয়ালি এই বোর্ডটা গালিভারের জন্য ভাড়া করা হয়েছে, যাতে সে বারমুডা ট্রায়াঙ্গেলে পৌঁছতে পারে। কিন্তু কিছুক্ষণ পর গালিভার বোর্ড নিয়ে যখন বের হয়, তখন মাঝখানে একটা রবটের কমিক্স পড়তে থাকে। আর রবটের কমিক্স পড়তে পড়তে ও সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তার ঘুম ভাঙে, তখন তার হুশ উড়ে যায়। সে দেখে একটা বিশাল বড় সামুদ্রিক টর্নেডো ওর দিকে আসছে। আরো অনেক ভয় পেয়ে যায় আর লাইফ জ্যাকেট পরে নেয় আর বোর্ডটিকে শক্ত করে ধরে থাকে। কিন্তু দেখতে দেখতে ওই টর্নেডো গ্যালিভারের বোর্ডকে খেয়ে ফেলে আর তারপর সিন ব্ল্যাক হয়ে যায়। আর এরপর যখন গালিভারের চোখ খোলে, তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা রয়েছে। আর মাথা যখন তোলে, তখন সে দেখতে পায় তার বুকের উপর মানুষ, কিন্তু এই মানুষগুলোর আকার খুবই ছোট। তো এইগুলোকেই বলা হয় লিলিপুট। তো যাই হোক, গালিভার অনেক অবাক হয়ে যায়। আর তখন মানুষদের মধ্যে একটা লোক নিজের পরিচয় দেয়, আমি শহরের আর্মি কমান্ডার। আর সে গালিভারকে বিস্ট বা পশুর নাম দেয়। তো কিছুক্ষণ পর গালিভার রেগে যায় আর তারপর সেই সব জিনিস থেকে বাইরে বেরোয়ার চেষ্টা করে। আর আমরা দেখতে পাই সেখানে সবকিছু ছোট সাইজের রয়েছে আর গালিভার সেখানে অনেক বড় সাইজের, মানে পুরো একটা দানব। তো গালিভারকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, গালিভার যখন উঠতে চায়, সেগুলো অনায়াসে ছিঁড়ে চলে আসে। আর তখন গালিভার সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কমান্ডার তখন কমান্ড দেয়, ওকে ধরে ফেলো। আর সবাই মিলে তখন আবারও গালিভারকে ধরে ফেলে। আর এবার গালিভার অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে গালিভারকে আবার বাধা হয় এবং এবার ভালো মতো
বাঁধা হয়। আর তারপর যখন গালিভারের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সবাই মিলে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। তো এখানে শহরের সব লোক তাকে ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে এটা আবার অন্য দুনিয়া থেকে কোনো লোক এসেছে নাকি। তো কিছুক্ষণ পর লিলিপুটের রাজা বেঞ্জামিনের কাছে গালিভারকে নিয়ে যাওয়া হয় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? তখন গালিভার বলে আমি আপনাদের মতো একটা মানুষ, আমি কারো ক্ষতি করার জন্য আসিনি, আর আমি এটাও জানি না এই জায়গার নাম কি। তো এটা শুনে প্রিন্সেসের অনেক মায়া হয়, মানে রাজকন্যার অনেক মায়া হয় এবং সে বলে ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করা হচ্ছে। কিন্তু যে কমান্ডার বা সেনাপতি সে সবাইকে বলে ওকে হয়তো আমাদের শত্রুপক্ষ পাঠিয়েছে, ও হয়তো শত্রুপক্ষের গোয়েন্দা হবে। এটা শুনে রাজা অনেক ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় লিলিপুটদের সবচেয়ে বিপজ্জনক জেলে ওকে বন্দী করা হবে। তো সাধারণ মানুষদের জন্য জেল অনেক বড়, কিন্তু গালিভারের জন্য সেটা একটা ছোট্ট জায়গা ছিল। তবে যাই হোক, তারপর আমরা বুঝতে পারি ওই জায়গাতে হাজার হাজার লিলিপুট বন্দী রয়েছে। তো ওই জেলে গালিভার একটা শব্দ শুনতে পায় আর সেখানে হোয়াইটি নামের একটা লোককে দেখতে পায় যে বলে আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আমি লিলিপুটদের সবচেয়ে লম্বা লোক ছিলাম আর আমার ভুল ছিল, আমি রাজার মেয়েকে পছন্দ করতাম। আসলে জেলের কমান্ডার যখন জানতে পারে আমি রাজার মেয়েকে পছন্দ করি তখন আমাকে বন্দী করে দিয়েছে। আর ওই কমান্ডারের সাথে রাজার মেয়ের বিয়ে হওয়ার কথা রয়েছে, মানে বাগদান সম্পন্ন হয়েছে। তো এরপর সেখানে কমান্ডার আসে আর কমান্ডার দেখে গালিভার ওকে বোকা বলে গালি দেয়, কিন্তু ওরা বোকা কথাটার অর্থ জানতো না। তাই কমান্ডার জিজ্ঞেস করে বোকা কথার অর্থ কি। এর উত্তরে গালিভার বলে এর মানে হচ্ছে তুমি অনেক হুঁশিয়ার এবং শক্তিশালী মানুষ। আর এটা শুনে কমান্ডার বলে হ্যাঁ আমি অনেক অনেক বড় বোকা। তো যাই হোক, এটা একটা মজার দৃশ্য ছিল। তো এরপর সিন কাট হয়, মানে গরুর মতো ওকে ব্যবহার করা হচ্ছে আর এটা ওর শাস্তি ছিল। আর অন্যদিকে আমরা দেখি লিলিপুটদের উপর তার শত্রুরা আক্রমণ করেছে এবং তাদের শত্রুরা এসে প্যালেসে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে গালিভার হিরোর মতো এন্ট্রি করে এবং রাজকন্যাকে বাঁচিয়ে নেয়। কিন্তু প্যালেসে তো আগুন লাগানো হয়েছে, সেটা অনেক বাড়ছে। তো গালিভার অনেক চেষ্টা করে আগুন নিভাতে পারে না, উল্টো হাত পুড়ে যায়। আর তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, ও প্রস্রাব করা শুরু করে আর এর ফলে আগুন পুরোপুরি নিভে যায়। আর রাজাও গ্যালিভারের প্রস্রাবের কারণে বেঁচে যায় এবং অনেক খুশি হয় আর গ্যালিভারকে মুক্ত করে দেয়। আর তারপর সব লোক গ্যালিভারকে সম্মান করতে থাকে, এমনকি সম্মান দেওয়ার জন্য রাতে একটা পার্টিরও আয়োজন করা হয়, যেখানে রাজা গ্যালিভারকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো। তখন গ্যালিভার বলে আমি আমেরিকার ম্যানহাটন থেকে এসেছি। আর সেখানে কেউ বন্দী নয়, সেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে কোনো রাজা নেই। আমরা প্রতি 4 বছর পর পর ভোট দিয়ে প্রেসিডেন্ট বা রাজা সিলেকশন করি। এটা শুনে তারা সবাই খুব অবাক হয়ে যায় এবং বলে তোমরা খুব বাহাদুর। আর রাজা বলে ঠিক আছে, আমরা সবাই মিলে তোমার হারিয়ে যাওয়া নৌকাটা খুঁজবো যাতে করে তুমি আবার ফিরতে পারো, কিন্তু ততদিন এখানে থাকার জন্য আমরা তোমাকে বাড়ি বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি রাজা অনেক ভালো মানুষ ছিল। এরপর আমরা দেখি লিলিপুটরা গ্যালিভারের জন্য বাড়িঘর বানানো শুরু করে এবং গ্যালিভারের আমেরিকার বাড়ি যেমন ছিল তেমনই বানায় এবং যেসব মেশিন ছিল সেগুলো বানানো হয়। তবে সেগুলো মেশিনে চলতো, কিন্তু এখানে মানুষ দ্বারা সেগুলো পরিচালিত হতো, মানে বুঝতেই পারছেন যেমন বেন্ডার, ফ্যান সবকিছু অ্যানালগ ছিল আর কি। তো যাই হোক, সেখানের সিন কাট হয় আর আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে রাজকন্যাকে পছন্দ করতো। সে খুবই দুঃখী ছিল। গ্যালিভার তাকে জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন। সেই ছেলেটি বলে আমি রাজকন্যাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার মনের কথা বলতে পারছি না। তখন গ্যালিভার যে নিজে প্রেমে ব্যর্থ, সে ওকে অ্যাডভাইস দিতে থাকে। সে বলে ভয় পাওয়া যাবে না, অবশ্যই এগিয়ে যেতে হবে, তোমার মনের কথা সাহস করে বলতে হবে। আসলে আমরা সবাই নিজে পারি বা না পারি অ্যাডভাইস দিতে পারি। তো যাই হোক, এই কথা শুনে ও গিয়ে প্রিন্সেসকে অফার করে আর প্রিন্সেস ওর কথায় রাজি হয়ে যায়, মানে গ্যালিভার ওকে যে প্রেমের কথা শিখিয়ে দিয়েছে সেটা কাজে লেগেছে। তো এরপর কমান্ডার গ্যালিভারের কাছে আসে এবং বলে আমরা তোমার নৌকা খুঁজে পেয়েছি, তুমি এখন তোমার বাড়িতে যেতে পারো। অ্যাকচুয়ালি গ্যালিভার এখানে আসার পর কমান্ডারের ক্ষমতা কমে গিয়েছে, মানে কমান্ডারকে কেউ জিজ্ঞাসা করে না কোনো কিছু। তো এজন্য চাচ্ছিল গ্যালিভারের জন্য দ্রুত এলাকা ছাড়ে। তো যাই হোক, গ্যালিভার তার বোট পেয়ে অনেক খুশি হয় আর তার ভেতরে তার ভাঙা আইফোনটিও পায়। আর আইফোন চেক করে সে জানতে পারে সেটা এখনো সচল রয়েছে আর সেখানে ভয়েস মেসেজ এসেছে, যেটাতে ডার্সি ওকে অনেক গালিগালাজ দিচ্ছিল যে কতদিন হয়ে গিয়েছে তোমার খবর নেই, অফিসে কেন আসো না। আর তারপর আরেকটা মেসেজ চেক করে, সেটাতে ডার্সি বলেছে তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে নিতে সেখানে আসছি। এটা শুনে গ্যালিভার অনেক খুশি হয় যে ডার্সিও এখানে আসছে। আর তারপর আমরা জানতে পারি শত্রুরা আবার লিলিপুটে আক্রমণ করেছে, কিন্তু এখানে কমান্ডার জেনে বুঝে লিলিপুটদের ডিফেন্স সিস্টেম বন্ধ করে দিয়েছে, কারণ সে চাচ্ছিল এই হামলায় গ্যালিভার মারা যাক। আর তখন এই হামলার খবর নিয়ে হোরাইটি, মানে যে রাজকন্যাকে পছন্দ করে, ও গ্যালিভারের কাছে আসে এবং তাকে বলে আমাদের উপর হামলা হয়েছে, তোমার সবাইকে বাঁচাতে হবে। তো এরপর গ্যালিভার কাপড় খুলে সমুদ্রে নেমে যায় এবং বিপক্ষ দলের সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিপক্ষ দল ওর কথা শোনে না, উল্টো ওর উপর কামানের গোলা নিক্ষেপ করে। কিন্তু গ্যালিভারের শরীর এত বড় ছিল যে এবং এত নরম চামড়া ছিল যে ওগুলোর পেটে লাগে এবং উল্টো ওর পেটে লেগে বুমেরাঙের মতো ওই ভিলেনদের জাহাজে গিয়ে পড়ে। আর এর ফলে জাহাজের 12টা বেজে যায়। আর তারপর এপাশের রাজারা গ্যালিভারকে তালি দিতে থাকে আর এর ফলে গ্যালিভারের জোশ আরো বেড়ে যায় এবং ও বিপক্ষ দলের যত বোট রয়েছে সবগুলো ধরে টেনে যেখান থেকে ওরা এসেছে সেখানেই দিয়ে আসে। তো এটা দেখে সকল লিলিপুটবাসী ওকে অনেক সম্মান দেয় এবং পুরো শহরে ওর নাম চলতে থাকে এবং ওকে লিলিপুট শহরের সেনাপতি বানিয়ে দেওয়া হয় এবং পুরো শহরের লোকজন ওর সেবা করতে শুরু করে। তো সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক রাতে সাবেক সেনাপতি তার পদ হারিয়ে নেশা করে প্রিন্সেসের কাছে আসে এবং প্রিন্সেসকে বা রাজকন্যাকে উল্টা পাল্টা কথা বলতে থাকে, যে কারণে প্রিন্সেস অনেক রেগে যায় এবং আয়না ভেঙে ফেলে। আর কমান্ডার
কমান্ডারের রাগও কম ছিল না। ও প্রতিশোধ নেওয়ার জন্য লিলিপুট ছেড়ে ওদের যে শত্রু দেশ রয়েছে সেখানে যায়, আর গালিভারের যে রবটের কমিক্সটা ছিল না সেটা নিয়ে যায়। তো এর কিছুদিন পর ওই আগের কমান্ডার করে কি, ওই রবটের কমিক্স থেকে নিজে ডিজাইনিং করে একটা রবট বানায়, আর তারপর গালিভারকে এসে চ্যালেঞ্জ করে। কিন্তু গালিভার বলে তুমি তো সাইজে অনেক ছোট, তোমার সাথে কে লড়বে। আর তখনই দেখি সেই রবটে একটা ক্লিক করে আর রবটটি ফুল সাইজে চলে আসে, যেটা গালিভারের চেয়েও বড় ছিল এবং শক্তিশালী ছিল। তো গালিভার তখন ভয় পেয়ে যায় এবং ওদের দুজনের মধ্যে লড়াই হয় এবং ওই রবট গালিভারকে সেই লেভেলের পিটুনি দেয়। আর গালিভারকে সবাই সর্বশক্তিমান মনে করতো, কিন্তু এখন তারা দেখছে গালিভার মার খাচ্ছে। তো গালিভার তখন সবাইকে সত্য কথা বলে। সে বলে আমি একজন মানুষ এবং বড় সাইজের ঠিক আছে, কিন্তু আমার জায়গায় আমি খুবই ভীত এবং খুবই দুর্বল একজন মানুষ, এবং আমি তোমাদের আজ পর্যন্ত যা যা বলেছি মিথ্যা বলেছি, আমি কোনো বাহাদুর নই। তবে এই লড়াইয়ের আগে একটা ডিল হয়েছিল বা চুক্তি হয়েছিল, ওই রবটের সাথে লড়াই যদি গালিভার হেরে যায় তাহলে ওকে বোটে বেঁধে দূরে ছেড়ে দেওয়া হবে। তো সত্যি সত্যি গালিভারকে একটা ভেলাতে বেঁধে ভাসিয়ে দেওয়া হয়, আর তারপর গালিভার আরেকটা দ্বীপে গিয়ে থামে। আর গালিভার ভাবে সে বাড়িতে চলে এসেছে, কিন্তু ওর কপালটা আরো খারাপ ছিল। এখন হয় উল্টো, আগের জায়গায় মানুষ ছিল ছোট ছোট আর এখানে মানুষ অনেক বেশি বড়, আর তাদের সামনে গালিভার একটা পিঁপড়ার মতো ছিল। তো এখানে একটা ছোট মেয়ে গালিভারকে পুতুল ভেবে নিয়ে যায় আর ওকে মেয়েদের পোশাক পরিয়ে খেলতে থাকে। তো গালিভার এখানে প্রচুর বিরক্ত হয়ে গিয়েছে, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই, ওর এখানে সহ্য করতেই হবে। কিন্তু তখনই হুরাইটি ওকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং গালিভার ওকে দেখে নিজের দুঃখের কথা বলতে থাকে। কিন্তু হুরাইটি বলে এখন দুঃখ করার সময় নয়, আমাদের লিলিপুটে তোমার ডার্সি এসে গিয়েছে আর কমান্ডার ওকে আমাদের জেলে বন্ধ করে দিয়েছে, তোমাকে অবশ্যই ওকে বাঁচাতে হবে। তো গালিভার বুঝতে পারে এটাই সময় নিজেকে প্রমাণ করার যে সে ভীত নয়। তো এরপর সিন শিফট হয়, আমরা গালিভার আর ডার্সিকে দেখি একসাথে এবং দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়। আর এরপর গালিভার সিদ্ধান্ত নেয় সে কমান্ডারকে আবার চ্যালেঞ্জ জানাবে। তো পরের দিন আবার লড়াই শুরু হয়, আর আমরা যা দেখেছি তাই হচ্ছে। গালিভার কিছুই করতে পারছিল না, মার খাচ্ছিল। আর তখন হুরাইটি মানে রাজকন্যাকে যে ছেলেটা পছন্দ করে, ও একটা বুদ্ধি খাটায়। ও ঘোড়া চালিয়ে কমান্ডারের রবটের ভেতরে ঢুকে আর ওই রবটের কেবল কেটে দেয়। এর ফলে কমান্ডারের রবট কন্ট্রোল হারিয়ে ফেলে, আর এই সুযোগে গালিভার রবটটিকে মারতে থাকে এবং ধোলাই করে ওটাকে ছোট বানিয়ে দেয়। কিন্তু তখন কমান্ডার বাইরে বের হয়ে রাজকন্যার গলায় ছুরি ধরে, কিন্তু রাজকন্যাও কম নয়, ওকে ঘুষি মেরে ফেলে দেয়। আর সেখানে আমরা দেখি ডার্সি ও গালিভারের প্রপোজাল একসেপ্ট করে নেয়। আর সিনেমার শেষে গালিভার সবাইকে নিজের ডান্স শেখায়, আর তারপর গালিভার এবং ডার্সি ওই পথ ধরেই তাদের বাড়ি চলে আসে। আর এদিকে হুরাইটি আর রাজকন্যাও কিন্তু এক হয়ে গিয়েছে।